মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে প্রাণহানি ৩৪, মৃতের সংখ্যা সংশোধন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি। বিমান দুর্ঘটনায় মাইলস্টোন কলেজের অফিস সহকারী মাসুমার দাফন সম্পন্ন। ভোলায় শেষ শ্রদ্ধায় মানুষের ভিড়। ক্ষমতায় গেলে জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ার ঘোষণা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। ফ্যাসিস্টদের গণহত্যার বিচার দাবি। গাজীপুরে বকেয়া বেতন সহ 10 দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া। ইউনিয়ন ব্যাংকের খাতুনগঞ্জ শাখার প্রায় শতভাগ ঋণী খেলাপি। নামে বেনামে টাকা সরিয়েছে এস আলম গ্রুপ। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন সমগ্র বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি রাকিব আহমেদ। শিরোনামগুলো এতক্ষণ জানাচ্ছিলাম, এবার চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও 2 জন রোগীকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। তাদের একজন মাইলস্টোন স্কুলের কর্মচারী সবুজা বেগম, অন্যজন উদ্ধারকর্মী। সংবাদ সম্মেলনে বার্ন ইনস্টিটিউটের পরিচালক নাসির উদ্দিনের তথ্য নিশ্চিত করেন। রোববার নতুন করে মৃত্যু হয়নি কারো বলে নিশ্চিত করেন তিনি। তবে যে 4 জন আইসিইউতে আছেন তাদের অবস্থা অপরিবর্তিত। এদের মধ্যে 2 জন ভেন্টিলেশনে আছেন। হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে শিশু 28 জন, বয়স্ক 6 জন এখনও চিকিৎসাধীন আছেন। জানান, নিজস্ব ব্যবস্থাপনায় দগ্ধদের চিকিৎসা এবং প্রয়োজনীয় পরীক্ষা করানো হচ্ছে। সেক্ষেত্রে রোগী বা তাদের স্বজনদের হয়রানির শিকার হওয়ার কোনো কারণ নেই। আপাতত দগ্ধ কোনো রোগীকে বিদেশ পাঠানোর পরিকল্পনা নেই বলেও জানান ইনস্টিটিউটের পরিচালক। বিমান বিধ্বস্তের ঘটনায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে আলামত সংগ্রহ করছে বিমান বাহিনী। বিধ্বস্ত ভবনটি থেকে সবশেষ কোনো আলামত পাওয়া যায় কিনা তা তল্লাশি করে দেখছেন তারা। এদিকে ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের সামনে আজও ভিড় রয়েছে মানুষের। দূর দূরান্ত থেকে আসা অনেকে সেখানে দাঁড়িয়ে সেদিনকার ভয়াবহতা উপলব্ধি করার চেষ্টা করছেন। ঘটনাস্থলে রয়েছেন স্কুল কলেজের অনেক শিক্ষার্থীর অভিভাবকও। হতাহতদের কথা স্মরণ করছেন তারা। জানান, দুর্ঘটনার ঘটনা ভুলতে পারছেন না কিছুতেই। এখনো আতঙ্ক কাজ করছে সবার মধ্যে। অনেকেই ট্রমা থেকে বের হতে পারছেন না। এদিকে ভবনটির প্রতিটি অক্ষত ক্লাসরুম থেকে শিক্ষা উপকরণ সরিয়ে নিচ্ছেন শিক্ষকরা। বিমান দুর্ঘটনায় মাইলস্টোন কলেজের অফিস সহকারী মাসুমার দাফন সম্পন্ন হয়েছে। সকাল 9টায় জানাজা শেষে ভোলার বোরহানউদ্দিনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে শনিবার রাতে বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছায়। তাকে শেষবার দেখতে সেখানে ভিড় করেন স্বজনসহ এলাকার মানুষ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ হন মাসুমা। 5 দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান তিনি। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের 2 শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। সকালে মির্জাপুর উপজেলার ওয়ারশি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিহত তানভীর আহমেদ এবং সখীপুর উপজেলার হতেয়া কেরানি পাড়া গ্রামের হুমায়রার বাড়িতে গিয়ে সমবেদনা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। এ সময় নিহতদের কবর জিয়ারত করেন নেতাকর্মীরা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় টাঙ্গাইলে 2 শিক্ষার্থীর মৃত্যু হয়। পরদিন টাঙ্গাইলে নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয় তাদের। আমরা শোকাহত, আমরা দুঃখিত এবং মর্মাহত। এইরকম ঘটনা, এটা অপূরণীয় ক্ষতি হয়েছে। এই ক্ষতি সহজে কেউ সহ্য করতে পারে না আর কি। তা আমরা সমবেদনা জ্ঞাপন করছি। গোপালগঞ্জে এনসিপি সমাবেশ ঘিরে হওয়া সংঘাতের ঘটনায় শিশুদের গ্রেফতারে শিশু আইন সঠিকভাবে প্রয়োগ হচ্ছে কিনা তা তদন্তে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে শিশু আইন প্রয়োগের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয় জানতে রুল জারি করেছে আদালত। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
অভিযোগ আছে সম্প্রতি গোপালগঞ্জে এনসিপি সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ অন্যরা প্রথমে হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ বাধে। এতে 5 জন নিহত, আহত হয় অনেকে। এই ঘটনায় করা মামলায় প্রায় 300 আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে 9 জন শিশু থাকার খবর গণমাধ্যমে প্রকাশ হলে তা তুলে ধরে আদালতে রিট করেন 2 আইনজীবী উৎপল বিশ্বাস ও আবেদা বুলবুল। এসব শিশুদের গ্রেপ্তারে শিশু আইন যথাযথভাবে মানা হয়নি বলে চ্যালেঞ্জ করেন তারা। এই রিটের প্রাথমিক শুনানিতে আদালতে বিষয়টি খতিয়ে দেখতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। আগামী 5 নভেম্বরের মধ্যে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে। ক্ষমতায় গেলে জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে নেত্রকোনা শহরের মুক্তারপাড়া কালেক্টর মাঠে পথসভায় তিনি এই কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তবে যে আশা নিয়ে স্বৈরাচারকে সরানো হয়েছে তা বাস্তবায়ন হয়নি। অভ্যুত্থানের পরেও দেশকে পুরনো পদ্ধতিতে চালানোর চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, জনকল্যাণমূলক রাষ্ট্র গড়ে তুলতে হলে নতুন সংবিধানে মানুষের সকল অধিকার নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও সকল অপকর্মের বিচার করতে হবে। এ সময় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এনসিপি সহ সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম। সংস্কারের দাবিতে আমরা নেমেছি এবং একটা নতুন সংবিধানের দাবিতে আমরা নেমেছি। এই নতুন সংবিধানের জন্য আমাদের একটি গণপরিষদ নির্বাচন লাগবে। যেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামী নতুন সংবিধান নির্ধারণ করবে। এনসিপি জুলাই পদযাত্রা নিয়ে জানাতে শেরপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, এনসিপি শেরপুরে পদযাত্রা এবং সেখানে কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাবেন। হ্যাঁ, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুর জেলা শহরের তিনানি বাজার কলেজ মোড় এবং এটাকে মাহবুব চত্বর হিসেবে পরিচিত। ইতিমধ্যে আজকে কিছুক্ষণের মধ্যেই এই জায়গা থেকে জুলাই পদযাত্রা শুরু হবে। আর এই পদযাত্রাটা আসলে মূলত 4টার সময় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত আসলে এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন পর্যন্ত শেরপুর এসে পৌঁছায়নি। তবে তারা বলছে যে খুব দ্রুত শেরপুর এসে পৌঁছবে এবং তারা শেরপুরের এই যে কর্মসূচি তারা অংশগ্রহণ করতে পারবে। তবে হয়তো বা ঘন্টাখানেক সময় লাগতে পারে, যে তাদের নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগবে। আমি একটা কথা আপনাকে জানিয়ে রাখতে চাই, আজকে আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, যে গত বছর 4 আগস্ট এই জায়গাতে আসলে শহীদ হয়েছিলেন শেরপুরের 3 জন শহীদ, ছাদুল, আশিস, সৌরভ, মাহবুব এবং সবুজ। এই জায়গায় আমি একটি কথা আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই জায়গাতে আসলে মূলত সরকারের যে জেলা ম্যাজিস্ট্রেটের একটা গাড়ির চাপায় শহীদ হয়েছিলেন সৌরভ এবং মাহবুব, পাশাপাশি আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে শহীদ হয়েছিলেন সবুজ। এই জায়গাটাকে আসলে বেছে নেওয়া হয়েছে যে এই জায়গা থেকেই তারা পদযাত্রাটা শুরু করবে। পাশাপাশি এখানে উদ্বোধন করা হবে এই যে শহীদ মাহবুব চত্বর হিসেবে যে এই চত্বরটা নামকরণ করা হয়েছে, এখানে এনসিপির আহ্বায়ক নাহিদ হাসান এই জায়গাটা আসলে উদ্বোধন করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। পাশাপাশি এখান থেকে পদযাত্রাটা শুরু হয়ে খড়মপুর হয়ে নিউ মার্কেট হয়ে থানার মোড়ে গিয়ে তারা একটা সমাবেশ করবে, পথসভা করবে এবং সেই পথসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখার পর এখান থেকে শেরি ব্রিজ থেকে নন্দীর বাজার হয়ে জামালপুরে চলে যাবেন আজকে এই এনসিপির যে জুলাই পদযাত্রার যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে। অর্থাৎ মাহবুব চত্বর থেকে পদযাত্রাটি শুরু হবে। মেরাজউদ্দিন, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, ঘণ্টাখানেকের মধ্যে আশা করি শুরু হবে পদযাত্রাটি। শেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মেরাজউদ্দিন। গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধ সহ 10 দফা দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি কারখানার শ্রমিকরা। এ সময় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পুলিশ জানায়, আগস্ট মাসের শুরুতে বেতনের সাথে ইনক্রিমেন্ট পরিশোধের কথা ছিল সিরামিক কারখানা কর্তৃপক্ষের, কিন্তু মালিকপক্ষ সেটি সেপ্টেম্বরে দেয়া হবে জানিয়ে নোটিশ দিলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। সকাল 6টায় জৈনা বাজার এলাকায় অবস্থান নেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। প্রায় 3 ঘন্টা পর সীমিত পরিসরে শুরু হয় যান চলাচল।
বহুল আলোচিত এস আলম গ্রুপের কবজায় থাকায় ইউনিয়ন ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার প্রায় শতভাগ ঋণই এখন খেলাপি। সংশ্লিষ্টরা বলছেন, নানা কায়দা করে ব্যাংক থেকে নামে বেনামে ঋণের নামে বিরাট অঙ্কের টাকা সরিয়েছে এস আলম গ্রুপ। সহায়ক জামানত না থাকায় এসব ঋণ আদায় নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ইউনিয়ন ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে মোট ঋণ বিতরণ করা হয়েছে ২,৪৫২ কোটি টাকা। এর মধ্যে ২,৪৩৭ কোটি এখন খেলাপি, যা মোট ঋণের ৯৯.৩৮ ভাগ। সংশ্লিষ্টরা বলছে, খেলাপি ঋণের প্রায় ২,৩০৬ কোটি টাকা সরিয়েছে এস আলম গ্রুপ। নামে বেনামে ৩৩টি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব ঋণ নেওয়া হয়। ব্যাংক সংশ্লিষ্টরা বলছে, এসব ঋণ গত সরকারের আমলে দেওয়া হয়েছিল প্রধান কার্যালয়ের নির্দেশনায়। সে সময় ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল এস আলম গ্রুপের কাছে। গত ৫ আগস্টের পর থেকে খোঁজ নেই ঋণ গ্রহীতাদের। খেলাপি আদায়ে এখন তাই কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হয়েছে ব্যাংক। সরাসরি মন্তব্য না করলেও টেলিফোনে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কর্মকর্তারা। কোয়ালিটি জাজমেন্টে ক্লাসিফাইড করে, ক্লাসিফাইড হওয়ার পরে তো এখন ওই লিগ্যাল অ্যাকশন ছাড়া কোনো সুযোগ নেই। আমরা তারা লিগ্যাল অ্যাকশনে যাচ্ছি। কোনো ধরনের সহায়ক জামানত ছাড়া দেয়া এসব ঋণ আদায় আদৌ সম্ভব হবে কিনা সেটি নিয়েও আছে ধোঁয়াশা। এমনভাবে সে অপরাধগুলো করেছে যাতে কেউ কোনো ধরনের সেটাকে চিহ্ন রাখতে না পারে। সমস্ত ক্ষমতায় ছিল তারা, প্রশাসন ছিল তারা, ব্যাংকের সমস্ত কলকাঠামো তাদের হাতে ছিল। সুতরাং ব্যাংক থেকে তারা হাজার হাজার কোটি টাকা লুট করে নিলেও সেই তথ্য পাওয়ার কোনো সুযোগ ছিল না। ইভেন বাংলাদেশ ব্যাংক পর্যন্ত তাদেরকে সহায়তা করেছে এই ধরনের টাকা আত্মসাতের জন্য। আমাদের জীবনের প্রয়োজনে আমরা যদি কোথাও লোন চাই, আমাদের সেই লোনটি অনুমোদন হওয়ার জন্য অনেক সময় লাগে, অনেক কাগজপত্র দিতে হয়, অনেক ধর্ণা দিতে হয়, অনেক পিছনে পিছনে ঘুরতে হয়। আর ওনাদের কিন্তু শুধু হুকুম দিলেই হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য আরও বলছে, ২০১৩ সালে লাইসেন্স পাওয়া এই ব্যাংকের বিতরণ করা মোট ঋণ ২৭,৭৬৭ কোটি টাকা, যার প্রায় ৬২% এককভাবে নিয়েছে এস আলম গ্রুপ ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঝালকাঠির রাজাপুরে র্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেনের বাবা মোহাম্মদ তোফাজ্জল হোসেনের উপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে লিমনের বাবা বাদী হয়ে 4 জনকে আসামি করে মামলা দায়ের করেন। এর পরপরই মামলার 2 নম্বর আসামি ইকবাল হাওলাদারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। মামলায় উল্লেখ করা হয়, শুক্রবার সাতুরিয়া গ্রামের স্থানীয় হাওলাদার বাড়ি জামে মসজিদের সামনে পুরনো বিরোধ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলার জেরে এ হামলা চালানো হয়। বাদীর অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের পরিবারের উপর নানান ধরনের হুমকি, নির্যাতন ও হামলা চালিয়ে আসছে। মাগুরায় এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। গভীর রাতে শহরের পৌর এলাকার পশু হাসপাতাল পাড়ার ছায়াবিথী সড়কে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সড়কের উপর কলা ব্যবসায়ী ভোজন গুহর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয় তারা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আবির হাসান নামের এক যুবককে আটক করা হয়েছে। এই সময় তার বাড়ি থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। আশুলিয়ায় 2 শিশুকে যৌন হয়রানির অভিযোগে সোহেল মিয়া নামে অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে আমজাদ হোসেনের কলোনি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে রিমান্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার অভিযুক্ত এই অটোরিকশা চালক 2 শিশুকে নিজ বাসায় নিয়ে গিয়ে যৌন হয়রানি করে। পরে ওই শিশুরা বিষয়টি স্বজনদের জানালে সকালে তারা থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সোহেল মিয়াকে গ্রেপ্তার করে। শিক্ষক সংকট নিরসন সহ 7 দফা দাবি দিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। কলেজ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে তালা দিয়ে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাস থেকে সিএনবি রোড, চৌমাথা, বটতলা এলাকা হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে নানান স্লোগান দেন তারা। পরে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
পরে তারা মিছিল নিয়ে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এসে বিক্ষোভ করেন। এ সময় আগামী 2 দিনের মধ্যে প্রজ্ঞাপন না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। আগামী 2 কর্মদিবসের মধ্যে যদি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কেউ আমাদের সাথে না বসে, এই 3য় কর্মদিবসে আমরা লং মার্চ টু পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং আমরা বস্ত্র মন্ত্রণালয় ঘেরাও করব। আমাদের ল্যাবগুলো থেকে আমরা তাকালে দেখতে পাই আমাদের যথেষ্ট পরিমাণে ল্যাব নেই, আমাদের শুধুমাত্র মেশিনগুলো সাজানো আছে। খাগড়াছড়িতে অস্ত্র আইনে একজনকে 17 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শায়লা শারমিন আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি খজেন্দ্র ত্রিপুরা মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা। 2021 সালের 6 জানুয়ারি মাটিরাঙ্গা পৌরসভার সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ খজেন্দ্র ত্রিপুরাকে আটক করে র্যাব। ঘটনার ওই রাতে মাটিরাঙ্গা থানায় খজেন্দ্র ত্রিপুরার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পরদিন তাকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়। মশার উপদ্রব বাড়ায় চট্টগ্রামের 5টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে টাইগার পাসে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। মেয়র জানান, এসব এলাকায় মশার ঘনত্ব 20% বেশি হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মশক নিধনে 100 দিনের ক্র্যাশ প্রোগ্রাম শুরু করা হয়েছে, যা চলবে সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া নগরীতে মশার হটস্পটের তালিকা হালনাগাদে গবেষণা কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। মত বিনিময়কালে গণমাধ্যমে কর্মীদের পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এই 5টা ওয়ার্ডকে আমরা ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছি এবং এই 5টা ওয়ার্ডে আমি নিজেই যাব, নিজে গিয়ে সেখানে আমি গণসচেতনতার পাশাপাশি এই যে যদি কেউ ইচ্ছা করে এগুলো করতে থাকে তাদের বিরুদ্ধে শাস্তির বিধানের কথা সেখানে আমি নিজে ডিক্লেয়ার করব। দেশের বিভিন্ন জেলায় আজও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতা তৈরি হয়েছে নিচু এলাকায়। চট্টগ্রামে ভারী বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়ে নগরের আগ্রাবাদ, হালিশহর, পাঁচলাইশ, চকবাজার, কাতালগঞ্জ, বাকলিয়া এলাকার বিভিন্ন গলি ও সড়ক। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। পটুয়াখালীতে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দুর্ভোগে পড়েন নিম্ন আয়ের মানুষ। লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার নিচু এলাকা থেকে পানি নামলেও কমেনি দুর্ভোগ। এখনও পানিবন্দী কয়েক হাজার মানুষ। এদিকে টানা বৃষ্টিতে রাঙামাটির বাঘাইছড়ি, বরকল, জুরাছড়ি সহ বিভিন্ন উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করলে স্লুইস গেট খুলে দেওয়ার কথা জানান পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক। এদিকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় সমুদ্র বন্দর থেকে সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অফিস। বিজি এখন বহুত কষ্ট করে গাড়ি চালাইতেছে, যে যাত্রী কম, চলাফেরা কষ্ট হচ্ছে, যে মানুষের দেখেন না ভোগান্তি হচ্ছে। এই যে আপনার গাড়ি ঘোড়া চলতেছে, খুব কষ্ট করে মানুষের চলাচল করতে হয়। বাঁধনের কথা ছিল খালার মুখ, এই মুখটা বাঁধানো হয় গতিকে, এই গতি সবসময় জোয়ার দিকে ঢুকে। বর্ষা হলে আমরা এবার থাকতে পারি না। যাত্রী সংকটে বন্ধ হওয়ার মুখে চাঁদপুরের বিভিন্ন রুটের যাত্রীবাহী লঞ্চ। একসময় ঢাকা, চাঁদপুর, নারায়ণগঞ্জ রুটে প্রতিদিন 1/2 লঞ্চ চললেও এখন চলে 20 থেকে 22টি। ক্ষতির কারণে কর্মচারীদের বেতন দিতেও হিমশিম লঞ্চ মালিকরা। তবে আধুনিক নৌ টার্মিনাল হলে এ সংকট কাটবে বলে দাবি বিআইডব্লিউটি এর। দীর্ঘদিন দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার মানুষের পছন্দের যানবাহন ছিল ঢাকা, চাঁদপুর ও নারায়ণগঞ্জ রুটের লঞ্চ। প্রতিদিন চলত 40 থেকে 50টির বেশি লঞ্চ। তবে পদ্মা সেতু ও সড়কপথের উন্নতি, লঞ্চের ধীরগতি এবং শিডিউল বিপর্যয়ের কারণে লঞ্চে উঠছে না যাত্রীরা। কমছে যাত্রীবাহী লঞ্চের সংখ্যা। নৌ রুটের তুলনায় সময় ও ভাড়া কম, নিরাপদ এবং যাত্রী হয়রানি কম হওয়ায় সড়কপথ বেছে নেওয়ার কথা জানান যাত্রীরা। যাত্রীরা কিন্তু এই সময় ভোগান্তির কারণে কিন্তু লঞ্চে থেকে ডাইভার্ট হয়ে আমাদের বাইপথে সময় অনেক কম লাগতেছে। কমার প্রধান কারণ হচ্ছে বিভিন্ন ঘাটে আসলে যাত্রীদের সাথে হয়রানি করা হয়। প্রতিদিন একটি লঞ্চে যাতায়াত খরচ 1,20,000 থেকে 2 লাখ টাকা। তবে প্রতি সার্ভিসে 20 থেকে 30,000 টাকা লোকসান গুনছেন লঞ্চ মালিকরা। কর্মচারীদের বেতন দিতেও হিমশিম তারা। যা চালাইলে লোকসান, 2টা চলে 2টা বন্ধ হয়। 2-3টা লঞ্চ মালিক একসাথে হইয়া 2-3টার পরিবর্তে একটা লঞ্চ চালাইতেছি। তবে আধুনিক নৌ টার্মিনালের কাজ শেষ হলে যাত্রী সংকট কেটে যাবে বলে আশা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের। বর্ষাকালে একটু যাত্রী সংকটই থাকে। এখন দূর দূরান্ত থেকে বৃষ্টি কাদা পানিতে আসতে যাত্রীদের একটু হয়রানির শিকার হয়।
তবে আমি মনে করি আমাদের চাঁদপুরের আধুনিক নৌ টার্মিনাল হয়ে গেলে এই সংকটটা আর থাকবে না। চাঁদপুর থেকে ঢাকা রুটে 34টি বড় আর নারায়ণগঞ্জ রুটে 15টি ছোট লঞ্চ রয়েছে। প্রতিদিন চলাচল করে 20 থেকে 22টি লঞ্চ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁপাইনবাবগঞ্জে বকেয়া বিদ্যুৎ বিল আদায় নিয়ে বিপাকে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই নেসকো। পৌরসভা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন গ্রাহকের কাছে বকেয়া বিল প্রায় 12 কোটি টাকা। প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, বকেয়া আদায়ে চেষ্টা করছেন তারা। 1903 সালে প্রতিষ্ঠার পর থেকেই নাগরিক সেবা দিয়ে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। তবে এই পৌরসভাই এখন ঋণগ্রস্ত বিদ্যুৎ বিভাগের কাছে। নাগরিকদের সড়কবাতি, পানি সরবরাহ সহ অন্যান্য সেবা দিতে গিয়ে প্রতিষ্ঠানটির বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে 9 কোটি 29 লাখ টাকা। শুধু পৌরসভাই নয়, বক্ষব্যাধি ক্লিনিক, মডেল মসজিদ, সরকারি গণগ্রন্থাগার, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মতো সরকারি প্রতিষ্ঠানেরও বকেয়া হয়েছে বিদ্যুতের বিল। গড়ে প্রায় 30,000 টাকা যে বিদ্যুৎ বিল আসে সেটা আমরা পরিশোধ করতে পারি না। পোস্টপেড বিল আসতো, বিল না পরিশোধ করলেও চলতো। এই জন্য বিভিন্ন দিকে চাহিদা মেটাতে যায়, দেখা গেল যে 20 লাখ টাকা বিল আসছে, 10 লাখ টাকা 12 লাখ টাকা দিল, 8 লাখ টাকা বাকি থেকে গেল। পর্যায়ক্রমে সব বিল পরিশোধের আশ্বাস দিলেন পৌর প্রশাসক। 10 কোটি টাকার বেশি ছিল, যেটি এখন নেমে এসেছে 9 কোটি 29 লক্ষ টাকায়। এটি আমরা চেষ্টা করব এবছর যেভাবে দিলাম প্রায় 12 লক্ষ টাকা, এটি পর্যায়ক্রমে আরও দিয়ে আমরা এটিকে একবারে জিরোতে নিয়ে আসার উদ্যোগ নিয়েছি। বকেয়া বিল আদায়ে চেষ্টা চলছে জানিয়ে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি নেসকোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। যদি আমাদের এই স্যারের সাথে কথা বলেন তাহলে ভালো হবে, আমাদের যে কমার্শিয়াল ডিপার্টমেন্ট আছে তাদের সাথে কথা বলে বেটার হয়। আমরা কাজ করে যাচ্ছি, সমস্যা নেই আদায়ের জন্য, কিন্তু এই পার্টিকুলার তথ্যগুলো ওদের কাছ থেকে নিতে পারলে বেটার হবে। ৭৮,০০০ গ্রাহকের 85 ভাগই প্রিপেড মিটারের আওতায়। বাকিদের প্রিপেইড মিটারের আওতায় আনা গেলে ভবিষ্যতে আর বিল বকেয়া হবে না বলছে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেছেন মেহেরপুর জেলা প্রশাসন ও বন বিভাগ। সকাল 9:30টার দিকে জেলা শিল্প কলা একাডেমির সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন করেন। সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় 17টি স্টলে ফলজ, বনজ ও ঔষধি গাছ পাওয়া যাচ্ছে। একটি হলেও গাছ লাগান, এর কারণ পরিকল্পিত বনায়ন। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।